মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিব। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। 19 ফেব্রুয়ারি 102 উপজেলায় ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমার শেষ দিন 25 জানুয়ারি। নির্বাচন প্রতিহত করার নানা চেষ্টার পরও দেশের মানুষ তা উপেক্ষা করে ভোট দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছেন, বললেন প্রধানমন্ত্রী। সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে, বললেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন। বিদেশে অর্থ পাচার মামলায় তারেক রহমানকে খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। আদালতে আত্মসমর্পণের নির্দেশ। গাইবান্ধার সুন্দরগঞ্জে আসামি ধরতে গিয়ে জামাত শিবিরের হামলার কবলে পুলিশ। 22 পুলিশ সহ আহত অর্ধশত, আটক 5। এবং গণজাগরণ মঞ্চের রোড মার্চ ঠাকুরগাঁওয়ে। সংখ্যালঘু নির্যাতন মানবতা বিরোধী অপরাধের শামিল। দিনাজপুরের করনাই গ্রাম পরিদর্শন শেষে মঞ্চের কর্মীরা। আমরা শিরোনামগুলো দেখলাম। দশম সংসদ নির্বাচনের পর আমরা জানি, আমরা দেখেছি দশম সংসদ নির্বাচনের পর যে যে মানে ভোটের যে সহিংসতা, সেই সহিংসতার আগুন এখনো সারা দেশে চলছে। প্রতিদিনই হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, বসত বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং একই সাথে আবার আমরা দেখি যে বিভিন্ন স্থানে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে জামাত শিবিরের সংঘর্ষ হচ্ছে সেখানে। এবং এই জামাত শিবিরের সংঘর্ষের পর পরবর্তীতে দেখা যায় যে পুলিশ সেই গ্রামে যখন পরবর্তীতে সেই গ্রামটাকে তারা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ গ্রাম শূন্য হয়ে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গতকাল রাতে সেই ধরনের একটি ঘটনা ঘটলো। আমরা সেখানে পুলিশ সহ 22 জন পুলিশ সহ 50 জন আহত হয়েছে। এবং আমরা দেখি যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর সাথে সেখানকার রাজনীতি, স্থানীয় রাজনীতির কিছুটা যোগাযোগ আছে। আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনা শুরু করার আগে আমরা আমাদের রংপুর ব্যুরোতে আছেন আমাদের রিপোর্টার রতন সরকার। রতন সরকারের কাছ থেকে কিছু ঘটনা জেনে নিয়ে তারপর যদি আমরা আলোচনাটা শুরু করি আমাদের সুবিধা হবে। রতন, আমরা আপনার কাছে জানতে চাইব যে সেখানকার আমরা আমাদের সময় টেলিভিশনে আপনার পাঠানো অনেকগুলো রিপোর্ট সেই ফেব্রুয়ারি মাস থেকে আমরা প্রচার করেছি, যখন সাঈদীর রায় হলো, মানবতা বিরোধী অপরাধের জন্য সাঈদীর মামলা রায় হলো, তখন থেকে রংপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে এবং আপনি একের পর এক রিপোর্ট করেছেন কিভাবে প্রশাসন সেখানে নির্বিকার ছিল, সেসব সহিংসতার বিষয়ে কিভাবে স্থানীয় রাজনীতি সেখানে এগুলোতে প্রভাব ফেলেছে। সেগুলো যদি আমাদের একটু সংক্ষেপে বলেন, তারপরে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। রতন, শুরু করি 28 ফেব্রুয়ারির ঘটনাটি থেকে। 28 ফেব্রুয়ারি যে সময়টায় আসলে গাইবান্ধায় বামনডাঙ্গা স্টেশন, সেখানকার আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা সংসদের অফিস এবং সেখানে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে যে 4 জন পুলিশকে হত্যার যেই প্রথম ঘটনাটি ছিল, তো আমরা এমন একটি রিপোর্টে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা সেখানে জেনেছিলাম যে ওই উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন, তিনি আগের দিন ওই খবরটি পেয়ে যান এবং সেখান থেকে তার যে সেখানে অফিসটি ছিল, সেই অফিস থেকে কিন্তু তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র, কম্পিউটার এবং তার ব্যবসায়িক যে জিনিসপত্রগুলো, এগুলো তিনি সরিয়ে নিয়ে যান। এভাবে এই ঘটনাটার পরে যখন 35টি মামলা হয় সেদিন 28 ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে, সেই 35টি মামলার মধ্যে আমরা দেখেছি যে বারবার যেই নামগুলো উঠে আসছে যে জামাত শিবিরের এই সহিংসতার পেছনে যারা মদদ দিচ্ছেন, কলকাঠি নাড়ছেন এবং মানে সবচেয়ে বড় যে বিষয়টি আর্থিক যে সমর্থনটি বা যোগানটি যারা দিচ্ছেন, তাদের নামগুলো কিন্তু মূল মামলায় আসছে না। 2-1 জন বড় ব্যবসায়ীর নাম এনে আবার অর্থের বিনিময়ে কিছু আওয়ামী লীগের নেতা এবং পুলিশ
যোগ সাজসে সেই নামগুলো কেটে দিচ্ছে। তো ওই সময় আমরা ধারাবাহিকভাবে রিপোর্টগুলো করার পরে মূল যে এই ঘটনার পেছনের যে সবচেয়ে বড় শক্তি এবং নেপথ্য নায়ক যে যারা, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র যিনি হচ্ছেন নুরুন্নবী প্রামাণিক। তো এই রিপোর্ট এবং সামাজিক কারণের চাপের কারণে তার নামটি একসময় মামলায় অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু তাকে ধরার জন্য একটা নাটক সে সময় হয়েছিল। পুলিশ তাকে পৌরসভা কার্যালয়ে কাজ করতে দেখেছে, সেখান থেকে বাসায় গিয়েছে এমন একটি তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে কিন্তু ধরতে পারেনি। আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে যে এই যে আওয়ামী লীগ মামলাগুলোর আসামিদের ধরতে গিয়ে যে পুলিশ অভিযান পরিচালিত করে, এই খবরগুলো কিন্তু আগেই চলে যায়। যেমন 28 ফেব্রুয়ারির ঘটনার মামলার যে অভিযোগপত্র সেটি আদালতে যাওয়ার আগেই আসামিদের হাতে হাতে সেটি ফটোকপি করে তৎকালীন যে ওসি ছিলেন তিনি দিয়ে দিয়েছেন। ফলে আসামি যারা ছিল তারা কিন্তু নিরাপদে সরে গেছে। এখন যে বিষয়টি হচ্ছে, বর্তমানে ওই এলাকাটিতে জামাতে ইসলাম যারা করেন এবং এই সব সহিংসতার ঘটনা একাধিক ক্রমে যারা চালিয়ে যাচ্ছেন, তারও পরে কিন্তু আরো 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। এগুলো হচ্ছে আসলে তাদের নেতৃত্ব দানকারী যে সমস্ত যারা আছেন তারা এই মামলাগুলোতে কিন্তু গ্রেফতার হচ্ছেন না। গাইবান্ধা সুন্দরগঞ্জের বামনডাঙ্গার এলাকার মানুষ কিন্তু প্রতিনিয়তই এই ঘটনার নেপথ্য নায়কদের দেখছে, তারা পাশের চরে গিয়ে মিটিং করছে, সেখানে প্রশিক্ষণ দিচ্ছে এবং মাঝে মধ্যেই হামলাগুলো পরিচালিত করছে। তাদের কিন্তু আবার পুলিশ খুঁজে পাচ্ছে না। আরো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, এই বান্না এন্টারপ্রাইজ নামে সেখানে একটি প্রতিষ্ঠান আছে যেটি জামাতি ইসলামী সরাসরি পরিচালিত করে এবং এই বান্না এন্টারপ্রাইজের অর্থেই কিন্তু এই অঞ্চলে যে জামাতের সাংগঠনিক কর্মকাণ্ড এবং অন্যান্য যে আর্থিক যে বিষয়টি সেখান থেকে নির্বাহ হয়। এই বান্না এন্টারপ্রাইজ মূলত তাদের কাজটা হচ্ছে বেসরকারি খাতের যে ট্রেনগুলো আছে এগুলো নিয়ে পরিচালনা করা। তো এখন পর্যন্ত 12টি ট্রেন এই বান্না এন্টারপ্রাইজ তাজ এন্টারপ্রাইজ নামে পরিচালিত করছে। বামনডাঙ্গা স্টেশনের যে ঘটনাটি ছিল, অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, তাদেরই একটি 8 টাউন নামে একটি ট্রেন, সেটি পার্বতীপুর থেকে বামনডাঙ্গা স্টেশন পর্যন্ত কয়েক মানে বিপুল পরিমাণ খড়ের গাদা নিয়ে এসেছিল এবং এই খড়ের গাদাগুলো ওই দিনই ডেলিভারি হওয়ার কথা থাকলেও সেদিন ডেলিভারি না করে তারা কিন্তু স্টেশনের মূল ভবনের ভেতর ঢুকিয়ে রাখে, যার কারণে স্টেশনে পরের দিন যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটানো হয়, এই বিপুল পরিমাণ খড়গুলোর কারণে কিন্তু সেখানে সেদিন বামনডাঙ্গা স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ব্যাপকভাবে বামনডাঙ্গা স্টেশন আগুন লেগেছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে ঘটনাগুলোর মূল হোতাদের ধরার ব্যাপারে আসলে পুলিশ এবং স্থানীয় যে নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ব আছেন, তারা আসলে সঠিক দায়িত্ব আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে জানলাম। আমরা মুনতাসির স্যারকে দিয়ে আলোচনাটা শুরু করব। আপনি সম্প্রতি যশোরের মালোপাড়ায় গিয়েছিলেন। আমরা এখন রতন সরকার থেকে যে অভিযোগগুলো শুনলাম, যে কথাগুলো শুনলাম, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক রিপোর্ট করেছি। আমার মনে হয় না যে এগুলোতে কোনো কাজ হয়েছে। বান্না এন্টারপ্রাইজের কথা বলা হচ্ছে। বান্না এন্টারপ্রাইজ জামাতিদের পরিচালিত একটি সংগঠন। তারা ট্রেন চালাচ্ছে, এই আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি টেলিভিশন চালাচ্ছে, এই বেসরকারি ট্রেন চালাচ্ছে এবং তাদের ট্রেনে করে যেগুলো বললো সেই, এবং তারা সেই পয়সা দিয়ে গোটা ওই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তারা পয়সা দিয়ে, তাদের লোক আছে, পয়সা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে। এবং আপনি যশোরের মালোপাড়ায় ঘোরার সময়, পরিদর্শনের সময় আপনি একই অভিযোগ করেছিলেন যে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না, সেটা পত্রিকায় এসছে। আপনি যদি আপনার অভিজ্ঞতা এবং এখন যেগুলো শুনলেন এগুলির বিষয়ে যদি আপনি শুরু করেন। প্রথম কথা, সংবাদদাতা যে সংবাদ শোনালেন সেটা যদি সত্যি হয়, এর নিন্দা জানাবার কোনো ভাষা আমাদের নেই। আমরা রিপোর্ট করেছি স্যার, এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি। আমরা ধরে নিচ্ছি সত্য। তাহলে বলবো যে এটা নিন্দা জানাবার ভাষা আমার নেই। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এসবের বিরুদ্ধে কথা বলি। সেখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে, সম্প্রদায়, কমিউনিটি অর্থ বোঝাচ্ছি,
সেটা শক্তি অনেক বেশি মেরুকরণ বা শ্রেণী স্বার্থ থেকে। অর্থাৎ একই পরিবারের, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন জন বিভিন্ন দল করে, বা ধরা যাক একটি পরিবারে কেউ যদি জামাত দাঁড়ায় এবং তারা যদি আওয়ামী বা বিএনপি পরিবার হয়, তারা কিন্তু জামাতকে ভোট দেবে। আমি এই অর্থে বলছি কমিউনিটিটা শক্ত। 2 নম্বর, জেনারেল জিয়াউর রহমানের সাফল্য হচ্ছে এই যে তিনি সমন্বয় যে রাজনীতি শুরু করেছিলেন সেটা তিনি সম্পূর্ণভাবে সফল হয়েছেন। আজকে আমাদের একটা সমাজের বড় অংশ ব্যবসা বাণিজ্য, সামাজিক, বিয়ে, সমস্ত কিছুর মধ্যে বিএনপি জামাত এইসবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। সুতরাং কোনো না কোনোভাবে আমরা যত মেরুকরণের কথা বলে একটা জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থের ব্যাপার যেটা আছে, বেরোতে পারছি না কেন? আমি বলছি যে অর্থের ব্যাপার যেটা আছে সেটা আছে। এখন এখানে যে অভিযোগগুলি করা হলো এগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট নাম ধরে অভিযোগ। প্রধানমন্ত্রী প্রতিদিন জামাতের বিরুদ্ধে তিনি একটা হুঁশিয়ারি বাণী উচ্চারণ করছেন, তাহলে তার দল কি করছে, তার জেনারেল সেক্রেটারি কি করছে? তারা যদি আজকের এই রিপোর্ট শুনেন, তারা হয়তো টেলিভিশন দেখেন না, বা যদি এটা জানানো হয়, তারপর যদি দল থেকে এইসব লোককে বহিষ্কার করা না হয়, তাহলে তো আমাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ কাজটি ঠিক করছে না, এবং আমরা সেটা প্রতিবাদ করব, সবসময় করে এসেছি। কেননা আজকে আমাদের একটা সভা হচ্ছিল, নির্মূল কমিটির 23 বছর পূর্তি উপলক্ষে আইনমন্ত্রী ছিলেন, সেখানেও শাহরিয়ার কবির এই কথাগুলি তুলেছেন যে যেখানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন যে জামাতের আমিরকে কি বলে যেন ভোটের আগে নির্বাচনে নেন, এবং আরেকজন বলেন যে নতুন জেনারেশন আওয়ামী লীগে জয়েন করতে পারে, এগুলি আমরা মনে করি যে সুযোগ সন্ধানী কথাবার্তা। আমরা এগুলি প্রতিবাদ করি। আমি মনে করি যদি ওনারা মুক্তিযুদ্ধের দল হয়, মুক্তিযুদ্ধের দল যদি হয়, তাহলে তাদেরকে এই পথ পরিহার করতে হবে, না হলে আমাদেরকেও এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমরা যেটা বলছি আজকে আমাদের আলোচনা রাজনীতি ও জননিরাপত্তা, রাজনীতির কারণেই এই ভিন্ন ঘটনাগুলো না, এখানে কিন্তু সব জায়গায় যেরকম ঘটনা ঘটছে তা নয়। কারণ এছাড়া যেমন অন্যান্য জায়গায় তো একেবারে সাম্প্রদায়িকভাবে, মানে ধর্ম যখন আমরা একটা ধর্মকে নিয়ে একটু বাড়াবাড়ি করি এবং সেটা হাতিয়ারি হয়ে যায়, সেই কারণে আমরা দেখব যে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা ভোট দিতে গেছে তাদের উপরে কিন্তু আঘাত আনা হয়েছে। সুতরাং বিষয়টা একেবারে সরলীকরণ করা যায় না। আপনি সুন্দরগঞ্জ কেন, আপনি পিরোজপুর, মানে এরকম কয়েকটি জায়গায় কিন্তু এরকম ঘটনার কথা আমরা শুনেছি। এখন এত বড় দলে যদি এরকম কিছু করে থাকে, কিন্তু এটা যদি গোচরে আসে, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে ওসি এবং পুলিশের যে যোগসাজশের কথা বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কালকে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন এই বিষয়ে। আমি মনে করি আইজিকে অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে যথার্থ পদক্ষেপ নেওয়া উচিত। এটা না হলে আমরা যে জননিরাপত্তার কথাটা বলছেন, এই জননিরাপত্তা সবসময় আমি ব্রিগেডিয়ার শাখাতের কাছে আসবো। আমরা যে এসব কথা শুনছি, ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি শুনছি, কালকে আমরা দেখি যে পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন সংখ্যালঘু তারা গুটি কয়েক অপরাধী যারা এই সন্ত্রাস করছে তারাই সংখ্যালঘু, তাদের নির্মূল করা হবে, কিন্তু আমরা কার্যকর কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখছি না। যতটুকু দেখছি বক্তৃতায়। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর মুনতাসির মামুনের কথার সূত্র ধরে বলছি, আমাদের দেশে কিন্তু এখানে কোনো সামাজিক বিভাজন সেরকম নেই। সামাজিক বিভাজন বলতে আমি যেটা বুঝি, এথনিসিটির রকম নেই। বিভিন্ন দেশে যেরকম একটা এথনিসিটির বিভাজন আছে, এখানে শুধু বিভাজনটা যেটা আছে সেটা হচ্ছে হয়তো রিলিজিয়নের বিভাজন একটা আছে, কিন্তু সামাজিকভাবে, কালচারালি এবং ঐতিহাসিকভাবে কিন্তু আমাদের সেখানে বিভাজন নেই। সেই কারণে যেটা হয় যে দেখা যায় যে একই ফ্যামিলির ভিতরে নানান ধরনের মতবাদ বা নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে যে পরিস্থিতি এখন আছে, যে কোনো পার্টি, ইরেসপেক্টিভ অফ পার্টি, প্রতিটা জিনিস কিন্তু এখন রাজনীতিকরণের মধ্যে চলে গেছে। এবং এখানে কোনটা যে ব্যক্তি নিরাপত্তা বিষয়টি যেটা চলে আসে, ব্যক্তি নিরাপত্তা বলতে যেগুলো বোঝা যায়, কোনটা যে পিওর ব্যক্তি নিরাপত্তা, কোনটা যে ব্যক্তি নিরাপত্তা রাজনীতির সাথে জড়িত, এটা সেপারেট করা এখন এত ডিফিকাল্ট হয়ে গেছে। যেই জন্য রাষ্ট্রের যে কাজ, প্রধান কাজ রাষ্ট্রের, যে জাতীয় নিরাপত্তার কথা যখন আমরা বলি, তখন তার মেইন এলিমেন্টটা হচ্ছে কিন্তু ব্যক্তি নিরাপত্তা। এবং এই ব্যক্তি নিরাপত্তার ভিতরে অনেক কিছু আসে, আমরা সেটা বাদ দিলাম। আমরা ফিজিক্যাল নিরাপত্তার কথা যেটা বলি, আপনি মাইনরিটি বলেন, মেজরিটি বলেন, এই নিরাপত্তাটা দেওয়ার কথা রাষ্ট্রের, সেই রাষ্ট্রের নিরাপত্তা যারা দিবেন তাদের ভিতরে আমরা যে আপনার প্রতিবেদনটি শুনলাম,
সেই ধরনের যখন কোনো ব্যবস্থাপনা ঢুকে পড়ে তখন কিন্তু এটা আপনি আর সেপারেট করতে পারছেন না যে কোনটা মাইনরিটি কমিউনিটির উপরে আঘাত আসছে, কোনটা অন্যদের উপরে আঘাত আসছে। যেটা আমরা এই আপনার প্রতিবেদকের কাছ থেকে শুনলাম, মালুপাড়ায় উনি গিয়েছিলেন, আমরা যেগুলো দেখলাম যে একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে কিন্তু সাধারণত বাংলাদেশে এটা নতুন কোনো ঘটনা নয় যে নির্বাচনের পরে একটা সহিংসতা হয়। সেখানে মাইনরিটির উপরে সহিংসতা একটু বেশি হয়, অন্যান্যদের উপরেও সহিংসতা হয়। দোহারে কি হয়েছে, সেখানে তো কোনো মাইনরিটি ছিল না, সেখানে দুই গ্রুপের ভিতরে, একই পার্টির দুই গ্রুপের ভিতরে মারামারি করে 5 জন লোক মারা গেছে। এই মাইনরিটির আমরা যদি বলি যে তারা উইক লিঙ্ক বা উইক একটা জনগোষ্ঠী, কারণ আপনি লক্ষ্য করবেন যে মালুপাড়া বলেন বা অন্য পাড়া বলেন, যে সমস্ত জায়গায় বলেন, এটা কিন্তু খুব গরিব ধরনের, খুবই গরিব, মানে নিম্নতম গরিবের একেবারে নিম্নতম স্থানেও অনেক লোকজন থাকে ওখানে। কিন্তু আপার কাস্টটা কেউ ওখানে না, সবই গরিব মানুষ। এর দায়িত্বটা দেওয়ার, এর নিরাপত্তাটা দেওয়ার দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে স্টেটের। স্টেট কিভাবে দায়িত্ব দেয়? কতগুলো অ্যাপারেটাস দিয়ে দায়িত্ব দেয়। সেখানে পুলিশ বলেন, র্যাব বলেন, টু সাম এক্সটেন্ট বিজিবিও বলেন। তাহলে এদের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা যখন ফেল হয় তখন এটা স্টেটের উপরে চলে আসে। বলতে যাচ্ছেন অ্যাপারেটাস গুলো ভালোভাবে ব্যবহার করা হয়নি, ভালোভাবে ব্যবহার করা হয়নি, অথবা তাদেরকে সেইভাবে দায়িত্বটি দেওয়া হয়নি। আমি যদি বলি যে যে ইলেকশন নাইটে যে ঘটনাগুলো ঘটলো, সেখানে তো আমরা যতটুকু তথ্য পেয়েছি, অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশনের যে তথ্য, তাতে 50,000 আর্মি ছিল, 3 লক্ষর মতো বিভিন্ন আইন প্রয়োগ সংস্থা ছিল, এবং একটা 147টি মাত্র কনস্টিটিউশন, অর্ধেকের কম। সেখানে এই ব্যবস্থাটা কে ফেল করলো? যে মাইনরিটি কমিউনিটি বাদ দেন, যে ভোটারদের যারা ভোট দিতে এসছে এই সিচুয়েশনে তাদেরকে প্রোটেকশনটা আমি কিভাবে দেব? তারা যে বাড়ি ফিরে গেছে এবং তাদেরকে যেটা প্রোটেকশন দিতে হবে ফর সাম টাইম, সেটা কিভাবে দিব? সেখানে মাইনরিটি কমিউনিটিরও ব্যাপারটা আছে, এবং দে আর ভেরি ওয়েল ডিফাইন্ড। কোথায় কোথায় থাকে সবাই জানে, একটা ডিস্ট্রিক্ট অথরিটি জানে, উপজেলা অথরিটি জানে। আমরা যেগুলো রিপোর্ট পেয়েছি সেখানে বলছে যে আমাদের কাজ ছিল ভোট বাক্স পাহারা দেওয়া, আমরা অন্য কিছু পাহারা দিতে যাইনি। এটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। যে ব্যক্তি নিরাপত্তার ফেলিয়ার, জামাত ইসলামী হোক বা আওয়ামী লীগ হোক বা অন্য কিছু হোক, এটা কিন্তু দায় দায়িত্ব হচ্ছে স্টেটের। এটা আপনি পার্টিকে যতই আমরা দোষারোপ করি, অবভিয়াসলি সেই এলিমেন্টগুলো আসে। তার মানে স্টেট অ্যাপারেটাস হ্যাভ ফেইলড, যেই কারণেই হোক, পয়সা দিয়ে কারণে হোক, ভয়ের কারণে হোক, মোটিভেশনের কারণে হোক, তার মানে স্টেট অ্যাপারেটাসগুলো সেভাবে ফাংশন করছে না। এগুলো হয়তো আমরা অনেক কথা বলি, অনেক আপনার সদস্য জোগাড় করি, কিন্তু তাদেরকে সেভাবে টাস্কও করা হচ্ছে না, এবং সেই টাস্কের যে দায় দায়িত্ব, এই দায় দায়িত্বটা কেউ নিতে চাচ্ছে না। মজিম ভাই, আপনি কিভাবে বলবেন এই বিষয়টি, এই গোটা বিষয়টি, এই যে জননিরাপত্তার বিষয়টি, নির্বাচন পরবর্তী সহিংসতা? এখানে তো বড় দ্বিমত করার কোনো স্কোপ নাই। নিরাপত্তার ইস্যু তো স্বাভাবিকভাবে, এবং আমরা নিউজ যেটা আমরা শুনলাম, আমি এখানে ইনভেস্টিগেটিভ এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট মনে করি। নিউজ বিহাইন্ড দ্য নিউজ, ঘটনার বাইরে যারা, তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। মজিম ভাই, আপনাকে একটু থামে, গাইবান্ধা থেকে একটি ফোন আছে, সেটা নিয়ে আমরা আপনার আলোচনা আসবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ যে বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে রিপোর্ট দেখালেন, সেই স্পটে আমার বাসা বামনডাঙ্গায়। জি। আমার নাম রাসেল। আমি একজন সাংস্কৃতিক কর্মী। আমরা গণজাগরণ মঞ্চ থেকে বিভিন্ন কিছু এখান থেকে আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ঘোষণা করেছি এবং কাজ করেছি। তো 28 তারিখের পরে জামাত শিবির এখানে যে তাণ্ডব চালছে তা আপনাদের মাধ্যমে দেশবাসী জেনেছে। তার পরবর্তীতে খানাবাড়ি কদমতলায়, যেখানে গত রাত্রে নৃশংস পুলিশকে, যেখানে যৌথ বাহিনীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল 4 ঘন্টা, এবং সেখানে গুলি হয়েছে, তারাও গুলি করছে, করছে, সেটা আমরা জানছি। তো এরপরে আমাকে ব্যক্তিগতভাবে আমাদের কয়েকজনকে তারা জামাত ইসলামের পক্ষ থেকে মেসেজ দিয়ে হুমকি দেয়। আমি অবশ্য জিডি করছি তখনও, এই কয়েকদিন আগেও দিছে, আবার তার মেসেজ হুমকি দিছে। এবং এর পরবর্তীতে 28শে ফেব্রুয়ারির পরে আজ পর্যন্ত আমি লক্ষ্য করলাম যে এখানে পুলিশ ফাঁড়ি হয়েছে, যেখানে ঢুকে 4 জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করছে। সেই পুলিশ ফাঁড়িতে যে লোকজনগুলো আছে, তারা থানায় যে কাজ করতে যায়, ওই খানাবাড়ি কদমতলা দিয়ে যেতে পারে না, তারা অন্য রাস্তায় ঘুরে যায়। এবং এর আগে যেদিন কাদের মোল্লার রায়ের ফাঁসির রায় হলো, সেদিন আমি লক্ষ্য করলাম আমাদের কাছে মেসেজ আসে, ওই খানাবাড়ির লোকজন আবার বামুনডাঙ্গায় আসবে এবং তারা আবার আমাদের যে দোকানপাট কিংবা স্বাধীনতার পক্ষে শক্তিদেরকে হুমকি দিয়ে যাচ্ছে।
যেখানে পুলিশ নিরাপদ নয় এবং ওই সময় পুলিশ নির্দেশ, পুলিশ ফাঁড়ির গেট বন্ধ করে তারা ভিতরে থাকে। উপর থেকে নির্দেশ, যতক্ষণ পর্যন্ত বাইরের ফোর্স না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বের হবে না। উল্টো আমি ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে উল্টো উনি বলে যে আপনারা একটু লোকজন বেশি হয়ে আমার পুলিশগুলোর দিকে দেখিয়ে। এই কথাগুলো যদি আমরা বাহিরে বলতে পারি না, কিন্তু আজকে আমাদের নিরাপত্তা এমন উদ্বিগ্নর মধ্যে আছি, আমরা সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখান থেকে উত্তরণের উপায় কি এবং প্রশাসনের করণীয় কি? সামাজিকভাবে আমরা চেষ্টা করছি, আমরা এখানে ব্যবসায়ীদের নিয়ে সংগঠিত হয়েছি, লাঠিবাসী কমিটি করেছি নিরাপত্তার জন্য, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করছি এলাকায়। কিন্তু এই কদমতলার খানাবাড়ি তারা সংগঠিতভাবে পুলিশ প্রশাসন যতবার ওখানে গেছে ততবার বাধার মুখে হয়েছে। ইভেন হরতাল ছাড়াও যখন ওই দিক দিয়ে তারা কোনো প্রকার গাড়ি কিংবা কোনো কিছু যেতে দেয় না, কিন্তু প্রশাসনের বারবার করে আমরা সেরকম সাপোর্ট। ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। মজিম ভাই, অবস্থাটা আমি ইস্যুটা তো আগে ইস্যুর সাথে লিঙ্ক অ্যাকচুয়ালি এখানে আমি সম্মানিত আলোচক দুইজনেই উল্লেখ করেছেন আগে বিভাজন নাই। আমি কিন্তু কথাটা কোয়ালিফাইড সেন্সে নেব। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি লেভেলে বিভাজনটা হয়তো নাই, ইন্টারম্যারিজ হচ্ছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের, কিন্তু রাজনৈতিক বিভাজন নাই এটা আমি স্বীকার করতে রাজি নাই। রাজনীতি শার্পলি পোলারাইজড। ইভেন আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস সিভিল সোসাইটি শার্পলি টিল্টেড দিস হয়ে দ্যাট হয়ে। শওকত ভাই অ্যাকশনস রাইট, হয়তো আমাদের এখানে ইথনিক নাই, বিভাজনটা ব্রডলি নাই। পাহাড়ি জনগোষ্ঠী আছে কিন্তু ব্রডলি আমরা সব বাংলা ভাষায় কথা বলি, বাঙালি মাইনরিটিটা উইক। আমার জিনিস হচ্ছে স্টেট অ্যাপারেটাস, উনি যেটা উল্লেখ করলেন এটা নিশ্চয়ই স্টেট এজেন্সিসগুলি নিশ্চয়ই দায়িত্ব সে পালন করতে পারেনি এবং ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল। উনি ইলেকশন কমিশনার ছিলেন, জানেন ওনারা। আমি ওনার আগেও বিভিন্ন টকশোর কথা শুনেছি। নির্বাচন কমিশনের সার্বিকভাবে দায়িত্ব থাকে নির্বাচনকালীন কিছু সময় এবং নির্বাচনকালীন পরবর্তী কিছু সময় ল অ্যান্ড অর্ডারটা দেখা, তাই তো আপনি বরাবর উল্লেখ করেছিলেন। এবার ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু ডেপ্লয় করা হচ্ছে রিলেটিভলি বেশি যে সমস্ত জায়গায় ইলেকশন হয়েছে করা যায়। আমার মনে হয় স্টেট এজেন্সিগুলি ফাংশনাল ম্যাল ফাংশনিং কেন? গণতন্ত্রটা শুধু ফর্মে না, গণতন্ত্র তো সাবস্টেন্টিভ গণতন্ত্র থাকতে হলে কিন্তু স্টেট অর্গানসগুলিকে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিংটা দরকার। ইনস্টিটিউশনাল উইকনেসগুলি যতদিন প্রিভেল করবে। ইলেকশন আমি বেসিক্যালি মনে করি ইলেকশন রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। সেই ইলেকশনটা আপনার মানে ইলেকশন রেজাল্টটা ডক্টরিং যাতে না হয় সেটা হচ্ছে সার্বিকভাবে প্রয়াস থাকা উচিত। সেই ইস্যু আমি এখানে আনবো না। মেইন জিনিস হচ্ছে আপনি স্টেট এজেন্সিগুলো অ্যাপারেটাস তো ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্যাল উইল হতে পারে না। স্টেট অ্যাপারেটাসগুলি, আমি বামপন্থী রাজনীতির সাথে ছাত্র জীবনে যুক্ত ছিলাম, আমি এটা জানি যে পলিটিক্স ইজ দি সবকিছুর মূলে হচ্ছে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক যেটা আমার মনে হয় জানেন, রাজনৈতিক চালিকা শক্তি হচ্ছে অ্যাপারেটসগুলি চালিকা শক্তি রাজনীতি। সেই রাজনৈতিক শক্তিগুলি যদি রাজনৈতিক কমান্ডটা যদি অ্যাসার্ট না করতে পারে, কিন্তু সেখানে আবার পলিটিসিয়ান যদি করতে যান, সেই পলিটিসিয়ান কিন্তু আপনার অত্যন্ত ড্যামেজিং হবে, সেটার পেমেন্ট আপনাকে দিতে হবে। আমি একটা উল্লেখ করবো, আমার মনে হয় প্রাসঙ্গিকভাবে খুবই ইয়েভাবে উল্লেখ করেছেন সম্মানিত আলোচক। উনি বলেছেন আমরা জামাত ইসলামকে উল্লেখ করা, আমি যদি পারেন ইউ থিঙ্ক আমরা যে হরকাতুল জিহাদ কাণ্ডে বন্ধ করেছেন না, আমরা বন্ধ করেছি। জামাত রাজনৈতিকভাবে জামাত গ্রহণযোগ্য না, গণতান্ত্রিকভাবে এটা যদি ডিসিশন হয়ে থাকে তার রাজনৈতিক পার্টি হিসেবে জামাতকে ফাংশন করতে দেওয়া উচিত। আমি কথাটা শেষ করতে হবে। কিন্তু আমরা শুনছি, আর এটা আমার কাছে দিস ইজ অলসো ভেরি কন্ট্রাডিক্টরি, মানে রুলিং পার্টি ইম্পর্টেন্ট ফাংশনে বলছে ইসলামিক শিবিরের ছাত্ররা তো নতুন প্রজন্মের, তারা কিন্তু ওই লিডারশিপের সাথে যুক্ত না। তাহলে কিন্তু আমরা নতুন প্রজন্ম যারা শিবির করছেন, কিন্তু পলিটিক্যাল মূল ধারাটা কিন্তু একটা। তাহলে আপনি কি ওই লোকগুলিকে শুধু আইডেন্টিফাই করছেন না এদেরকে করছেন? আমার ধারণা এখানে ঠিক ভালোভাবে উল্লেখ করেছেন ব্যক্তি না আদর্শ, এই আদর্শিক দ্বন্দ্বটা আপনার আরেকটা জিনিস ক্ষেত্রে আমি বলবো, সব ক্ষেত্রে কিন্তু বিভাজন এক ক্ষেত্রে নাই, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। আমি এটা বিশেষভাবে জানি, আমি বেসিক্যালি ফাইন্যান্সিয়াল জার্নালিজম করি। রাজনীতিতে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য গোষ্ঠীরা যেভাবে বিভাজন তাদের আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু তাদের কনভার্জেন্স আরো বেশি, আমার মনে হয় আপনি অস্বীকার করবেন না। এবং সেখানে মিউচুয়াল ডিফেন্স আছে, এক দল চলে গেলে আরেক দলে আরেকজন শেল্টার দেয়, আরেকজন দলে আরেকজন।
এখন আপনার প্রতিনিধি কিন্তু একটা কথা উল্লেখ করেছেন, সেই উল্লেখ হচ্ছে যে এগুলি করতে হতে আপনাকে পেশি শক্তির ব্যবহার যেরকম দরকার হয়, আর্থিক শক্তিরও ব্যবহার দরকার হয়। আর্থিক সূত্রগুলি কি, আপনি কোনো এই পর্যন্ত কোনো রকম আমরা পেয়েছি, ইন্ডিকেশন পেয়েছি? আমি ডেফিনেটলি কোনো কথা বলবো, কেউ দিকে ইঙ্গিত না করে বলবো এটার পিছনে তো আর্থিক শক্তির দরকার। আপনি একটা প্রতিষ্ঠানের কথা বললেন, এনজিও, এটা কিন্তু মিডিয়াতে আমি এর আগেও রিপোর্টগুলি দেখেছি। এই সমস্ত বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এদের ফাংশনিং? আমি অ্যাকুইজিশনের বেসিসে তাদেরকে ডকে পুট করবেন সেটা আমি বলছি না, কিন্তু ইনভেস্টিগেশন তো আপনি অ্যাভয়েড করতে পারেন না। আপনি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি করেন আপনার হোল সিচুয়েশনে। আমি মনে করি এই ক্ষেত্রে কালক্ষেপণ করা উচিত না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং সেখানে আমি বলবো সাম্প্রদায়িক শক্তি একটা এলিমেন্ট, কিন্তু সেখানে অন্য অনেকগুলো এলিমেন্ট আছে। রাজনৈতিক প্রতিপক্ষ একই দলের হতে পারে, তারাও আছে। আবার আরো একটা শক্তি আছে, সেটা হচ্ছে মাইনরিটি কমিউনিটি সম্পদটা, তার গৃহটা, তার দোকানটা দখল। আমি রামুল ঘটনা যতটুকু শুনেছি সেখানে কিন্তু লিডারশিপ যেই দিক না কেন বিভিন্ন দলের সম্পৃক্ততা কিন্তু এখানে ছোট হোক ছিল। এটা আমরা মুনতাসির মামুন আরেকটু ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রফিকুল ইসলাম, আমি নৌসিন্দি শিবপুর থেকে বলছি। জি বলেন। যে আমার প্রশ্ন হলো যে বিরোধী 18 দলের জোটের যে আন্দোলনের ভিতরে যারা জ্বালাও পোড়াও কার্যক্রম করেছে এবং যাদের সক্রিয় হস্তক্ষেপে অসংখ্য প্রাণহানি হয়েছে, তদন্তের মাধ্যমে নির্ণয়পূর্বক তাদেরকে এবং যারা উক্ত ঘটনা ঘটার মতো পরিবেশ সৃষ্টি করেছে তাদেরকেও আইনের আওতায় এনে যুদ্ধাপরাধীদের বিচারের মতো 42 বছর পরে হলেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যাবে কি না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নকর্তার প্রশ্নের রেফারেন্স ধরে আমি মুনতাসির স্যারের কাছে আসবো যে এই বারবার নির্বাচনের পর আমরা 2001 সালের পর দেখি যে নির্বাচনের পর দেখি সহিংসতা হয়েছে, আগেও সহিংসতা হয়েছে। বিচারহীনতার কারণেই এই ধরনের সন্ত্রাস বারবার ঘটছে কি না? হ্যাঁ, তা হচ্ছে। এই কথাটা আজকেও আমরা সোচ্চারি কথা বলেছি। আমি দুজনের কথা সূত্র ধরে আমি একটি কথা বলতে চাই। এখানে দুটি প্রসঙ্গ এসছে। একটা হচ্ছে নির্বাচন পূর্ব এবং নির্বাচন উত্তর সহিংসতা। সেটা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হতে পারে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের উপর আক্রমণ হতে পারে, দুদের মধ্যে হতে পারে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যেটা যে জামাত যেভাবে এখন বিভিন্ন অঞ্চল মুক্তাঞ্চল সৃষ্টি করছে সেগুলির ব্যাপারে এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। এখন প্রথম প্রশ্নের কথা যদি আসে, নির্বাচনের কথা যদি আপনি বলেন, আমি দুটো প্রসঙ্গ উল্লেখ করব, তাহলে আপনি বুঝবেন। আমি মনে করি, আমি প্রথমে কনক্লুশনটা বলি, আমি মনে করি নির্বাচন কমিশন ভোটারদের যথার্থ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেননা আমার কেন মনে হয়েছে, তারা জানে না। নির্বাচন কমিশন বলেছে দেশটা যে এত বড় এই জন্য দেশটা হচ্ছে এক কথা হচ্ছে দেশটা খুব ছোট এবং 147টা কেন্দ্রে হয়েছে এবং 3 লক্ষ নিয়োগ করেছে। আমি আর দুটো ঘটনা বলি যদি একটু সময়। আমি সেদিন রাতের দিন আমি 8:30 9টার দিকে আমি আমার চাচার বাসায় যাচ্ছিলাম গুলশান, তিনি অসুস্থ, আমি দেখতে। আমাকে সেখানে বিজিবি বা পুলিশ যারাই হোক তারা আটকালো মোড়ে, বললো যে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে এখানে আমার বাসা, আমি এখানে যাবো, আমি দেখতে, আমি এখান থেকে এখানে এসেছি। বলে আপনি যেতে পারবেন না। আমি বললাম কেন যেতে পারবো না? বলে আপনি কি জানেন না যে আজকে নির্বাচন হচ্ছে? আমি বললাম অবশ্যই জানি নির্বাচন হচ্ছে, ভোট টোটগুলি সমস্ত শেষ হয়ে গেছে। আমি এখন বলে আপনারা কি করেন? আপনারা জানেন না যে এখানে নির্বাচনের দিন বেরোতে নেই? তাই বললাম না, বেরোলে ভোট দেবো কিভাবে? বলে যে না আপনি যেতে পারবেন না, যান আপনার দিকে যান। তাই আমি বললাম আপনার কাছে বন্দুক আছে, আমার কাছে বন্দুক নেই। ঠিক আছে, আমি ওইদিকে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি আবার 2টা গাড়িকে যেতে দিচ্ছে। তখন আমি বললাম যে এটা কি হলো? তখন বলে যাচ্ছে ঠিক আছে আপনি যান। অর্থাৎ ব্রিফিংটা কখনো হয় নাই যে কার কি ভূমিকা। এই যে আপনারা সেনাবাহিনীর কথা বললেন, 2008 সালে কেন কম ইয়েটা হয়েছে, কি বলে যেন, সংখ্যাটা কম হয়েছে? কারণ ইলেকশনের আগে সবাই তো জানে যে কারা করে। সেখানে আর্মি কম্বিং অপারেশন হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ফলে 2008 সালে কিন্তু বিপুল সংখ্যক ভোট দিয়েছে। তার মানে নিরাপত্তা পেলে ভোট দিতে লোকে যাবে। তারপরেও কিন্তু লোকে গেছে। কেন গেছে? আদর্শের কারণে গেছে। আপনি দেখবেন যে হিন্দু সম্প্রদায় ভোট দেওয়ার কথা নয়, তারা বলেছে আমরা ভোট দিতে চাই না। তারপরে কিন্তু হিন্দু সম্প্রদায় গেছে, একটা আর্জ ছিল এবং সেটা হচ্ছে আদর্শগত আর্জ। সেই আদর্শগত আর্জটার পরে আমি আসছি। কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশন তাহলে সেনাবাহিনীকে
মানে আপনার এই 50 লক্ষ টাকা দেওয়া হলে খালি রোড মার্চ করার জন্য? বা বিজিবি বা র্যাব তাদের আর্ম পুলিশও আছে, তারা কেন এই 147টা কেন্দ্র করে এতগুলি 500-র মতো আপনি স্কুল পুড়িয়েছে? এগুলি তো কখনো হয়নি। এখানে তো ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলছেন যে এখানে কার কি দায়িত্ব সেটা না, আমি সেটা বলছি। প্রথমে হচ্ছে নির্বাচন কমিশন স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ হয়েছে, যে উপজেলা নির্বাচন করতে যাবে তাহলে তো আমি মনে করি কেউ ভোট দিতেই যাবে না যদি এটা নির্ণয় না হয়। আদর্শের ব্যাপারটা আসে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে সমর্থন করি, এটা খোলাখুলি আমি তো এটা আমরা করে আসছি, এবং আমরা জামাত নিষিদ্ধকরণের থেকে শুরু করে যুদ্ধাপরাধের বিচার আন্দোলন করে আসছি। যেই ঘটনাগুলি ঘটছে এগুলি যদি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এগুলির প্রতিরোধ না করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সমর্থক যারা ছিল, তরুণরা বলেন বা অন্যরা বলেন, তখন তারা বিরত থাকবে। কেননা তাদের একটা আদর্শগত অবস্থান থাকতে হবে। এখানে কিন্তু কোনো অজুহাতের ব্যাপার নেই, এখানে অর্থ অর্থ অন্য কোনো কিছুর ব্যাপার হতে পারে না। আমি কিন্তু যেটা আপনি একটু ভুল বলছি, আমি ফ্যামিলি ক্ষেত্রে আমি বিভাজনের কথা আমি বলছি, যে যখন ভোটের ক্ষেত্রে হয় বা মারামারি বা ছাড়াবার ক্ষেত্রে তখন কিন্তু আবার তারা এক হয়ে যায়। কিন্তু হ্যাঁ, মেরুকরণ থাকতে পারে, এক একজন এক একটা কথা বলছে। না, আমি আপনার কথা বলেছি ওই জায়গায় যে বিবাহ হচ্ছে এবং ছাড়াছাড়ি হচ্ছে, ছাড়াছাড়ি ইস্যুটা কিন্তু রাজনীতি ছাড়াও এটা সংশ্লিষ্ট একটা এবং সংস্থা। যেই ঘটনাগুলি আমি মুন্তাসির মামুন আমাকে শুধু অ্যাড করবো, সংশ্লিষ্ট একটা সংস্থা এটাকে একটা বাণিজ্যে পরিণত করেছে। এটা বাণিজ্য মানে গতকালকে সুন্দরগঞ্জে যেটা হলো, যেটা হলো, পুরো গ্রামবাসী এখন গ্রামে নেই। এখন তো বাণিজ্য হবে, মামলায় নাম দেয়া, মামলায় নাম দেয়া, দুটো ব্যাপার আছে, নাম খারিজ করা। ঠিক আছে, আপনার দুটো দিক আছে। পুলিশ কিন্তু গত 1 বছর যে সার্ভিস দিয়েছে মানে সন্ত্রাস দমনে, সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। এখন এই ধরনের ঘটনা পুলিশে কিন্তু এটা ঐতিহ্য, কিন্তু এটা ঐতিহ্য বন্ধ করার জন্য দায়িত্ব তো আইজির। দায়িত্ব হচ্ছে সেই কারণে আমি ওই যে আপনি মালোপাড়ার কথা বললেন, মালোপাড়াতে যেটা হয়েছে, নানাজন নানা কথা বলেছে, কিন্তু আমাকে ওখানে যাদেরকে জিজ্ঞেস করেন তারা বললো যে প্রথমে তাদের নিজেদের মধ্যে খানিকটা দ্বন্দ্ব সংঘাত হয়েছে এবং তারা জানিয়েছে, পুলিশ জানে, সবাই জানে, এবং 4টার সময় তখন ওই জামাতি এবং বিএনপিরা আক্রমণটা তারাই করেছে, ভাঙচুর করেছে। কিন্তু প্রথমে তাদের সংঘর্ষ হয়েছে, এবং এটা যে একটা সংঘর্ষ প্রবণ এলাকা এটাও আইন শৃঙ্খলা বাহিনী জানে, তাদেরকে জানানো হয়েছে, তারা আসেনি। অর্থটা কি? আমি শুধু একটা জায়গায় ইন্টারফেয়ার করবো, আমি পুলিশের রোলটা আমি এই জায়গায় বলবো, এই ক্ষেত্রে আমি বলবো পুলিশের আইজি কোনোদিন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারবেন না যদি পুলিশের ইনস্টিটিউশনাল ফ্রিডমটা গিরিফতার না দেয়। সেই জন্য আমি বলবো আপনার পুলিশ রিফর্মস এন্ড পুলিশ কমিশন কেন আগে ইমপ্লিমেন্ট করেন? পুলিশ রিফর্মের কথা তো আমরা ভুলে গেছি। আপনি ইনস্টিটিউশনগুলো এক্সপেরিমেন্ট করবেন না, দোষ দিবেন, তাহলে এখানে আবার অন্য কথা বলা যায় যে ভারতে যেখানে 700 জন 101 পুলিশ, আমাদের এখানে 1200 জন 100 পুলিশ। আপনি রিক্রুট করেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দায়হীনতার যে কথাটা, দেখেন 2001 থেকে 6 পর্যন্ত শাহাবুদ্দিন কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে নাম দেওয়া আছে কারা কি করেছে। আমরা 5 বছর বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়ে এটা প্রকাশ করতে পারিনি। আজকে আইনমন্ত্রীকে বললাম এটা প্রকাশ করেন, আইনমন্ত্রী বলছে আমি এটা দেখছি, যদি হয় এটা কেন প্রকাশ হবে না আমি দেখছি। তাহলে কি রাজনীতির জন্য সেটা রেখে দেওয়া? আমি জানি না। 2 নম্বর আরেকটা কথা আছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কেন মামলা হবে না, কেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না? এটা হচ্ছে এই দায়হীনতার কারণে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে, এই কথাটা প্রথমে আমি বলি। তবে আইন প্রশাসনের আইনের শাসনের ক্ষেত্রে যদি হয়, যদি আজকে একটা অনুশাসন দেওয়া হয় যেটা দেবেন না সরকার, সেটা হচ্ছে এই যেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ জবাবদিহিতার কথা বলছেন। হ্যাঁ, যদি সংখ্যালঘুর উপর আক্রমণ হয়, যদি হয় তাহলে উপজেলা হলে উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি, যদি ডিস্ট্রিক্ট এবং এসপি এবং ডিসি দায়ী থাকবেন, তাদেরকে ইমিডিয়েটলি তখন যদি আপনি প্রশাসন এটা করতে পারবে, এটা ঢাকার প্রশাসনই তো এটা আবার আমি এটা একটা করে দেখেন আপনি হয় কিনা। আমি মোয়াজ্জেম সাহেবের ওই কথাটা সূত্র ধরে বলি, আসলে কিন্তু আমাদের পুলিশ রিফর্ম সেইভাবে হয়নি। পুলিশ রিফর্ম বলতে যদি শুধু কয়েকটি জল কামান বা কিছু এপিসি নিয়ে আসা, কিছু ওয়েপন দেওয়া, সেটা ঠিক নয়। কিন্তু পুলিশেরও যে আপনার যে শর্টকামিংস গুলো আছে এগুলো তো একটা কমিশন আইডেন্টিফাই করেছিল এবং এগুলো একটা সংস্কারের প্রয়োজন ছিল। আমি জানি না, সেটাই বললাম, আমরা শুনেছি তত্ত্বাবধায়ক সরকার আমলে কিছুটা পুলিশ না, তারপরেও একটা ইউএনডিপি থেকে কিন্তু একটা পুলিশ রিফর্ম শোনা যায় না, এখন আর সেটা শোনা যাচ্ছে না। এখন আমি যে প্রসঙ্গ, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি দেখেন আমাদের এটা তো ঠিক যে বিভাজনে যেটা জাতিগতভাবে আমরা যে বিভাজনে হয়ে গেছে, যেটা বললাম যে আমাদের এথনিক বিভাজন নাই, কিন্তু পলিটিক্যাল পোলারাইজেশন
মজেশন বলে ইট ইজ ভেরি খুব প্রকট হয়ে গেছে। এখন এই পোলারাইজেশনের ভিতরে শুধু যে পলিটিক্যাল পোলারাইজেশন হয়েছে তা নয়, এর মধ্যে আরো অনেক এলিমেন্ট কিন্তু ঢুকে গেছে। শুধু যে জামাত ইসলামী ওর মধ্যে আছে তাও নয়, জামাত ইসলামীর নামে আরো কিছু এলিমেন্ট আছে। প্রত্যেকে কিন্তু যে যার আপনার উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এখন ইন দ্য গার্ড যে স্বাধীনতার পক্ষের বলেই যে তার অন্য কোনো এইম থাকবে না, এটা কিন্তু ঠিক না। আমরা এইরকমও দেখছি যে ওই নাম নিয়ে তারও কিন্তু এইম একটা ফুলফিল করার চেষ্টা করছে। এইগুলো কোনোদিন আইডেন্টিফাই হয় নাই। পুলিশের কথা বললাম যে পুলিশ রিফর্মের যেটা রিফর্ম করার কথা, পুলিশকে আপনি যত পলিটিসাইজ করবেন তখনই কিন্তু পুলিশের ফাংশন কিন্তু তত কমতে থাকবে। আপনি পুলিশ কেন, যে কোনো ল এনফোর্সিং এজেন্সিকে যতখানি আপনি পলিটিসাইজ করবেন, যেই করুক, আমি এই পার্টি বা ওই পার্টি বা ওই দল সেই দল না, প্রত্যেকে কিন্তু করার চেষ্টা করছে। পুলিশকে আপনি স্বাধীনভাবে ফাংশন করতে দিচ্ছেন না। পুলিশকে যদি স্বাধীনভাবে ফাংশন করতে দেন, আমি সার্টেন যে সাগর রুনি মামলা কেন, এই মামলাটা কেন এখনো ঝুলে আছে। আমাদের পুলিশ যতই আপনি উইক হোক কিন্তু তারা বের করতে পারে। এখন কথাটা হলো যে আপনি স্টেট অ্যাপারেটাস গুলোকে যদি সেইভাবে ফাংশন করতে না দেন, স্ট্রেনথেন না করেন, তাদের সেই রিফর্মটা যেটা দরকার 21st সেঞ্চুরিতে যে রিফর্মটা দরকার, তাদের যে তদন্ত করার ক্যাপাসিটি যদি আপনি বের না করেন, তাদেরকে যদি একটা তদন্ত করার যে ফাংশনটা তাকে দেবেন, তাকে যদি স্বাধীনভাবে সেটা করতে না দেন, তাহলে তো আপনি এটা তার কাছ থেকে সেখানে বোধহয় মেরিট, এফিসিয়েন্সি এবং তার ইন্টিগ্রিটি এইগুলি যদি বিবেচনা না নেন আর শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশন বিবেচনা নেন, তাহলে আপনি ভুল করেন। এটা কিন্তু পুলিশের ক্ষেত্রে আমি এটা শেষ করি নাই, রিলিভেন্ট নিচ্ছেন পুলিশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ইলেকশন কমিশনের ক্ষেত্রে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আরো গ্রেটার প্রযোজ্য। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আপনি আশরাফ বলছে যে হ্যালো, ওয়েলকাম, আমি তো আসছি। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি যতীন্দ্রনাথ বারই, আমি একজন শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, অবশ্য উচ্চ বিদ্যালয়ের। আমি স্যার মুনতাসির মামুন স্যার, উনি আছেন নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার আছেন, আর সাংবাদিক সাহেব আসছেন, বা জোবায়েদ ভাই, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই যে আপনাদের মতো কিছু লোক থাকার জন্যই আমরা এখানে এখনো বেঁচে আছি। তো আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে বিশেষ করে, আমি মনে করি বিএনপি পরোক্ষভাবে এই হিন্দুদের নিয়ে, এই যে সংখ্যালঘুদের প্রতি বা হিন্দুদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে, নির্যাতন হচ্ছে, বিএনপির মদত আছে। জামাত তো সরাসরি ভাবে এটা করছে, কিন্তু দুঃখের বিষয় আমরা যাদের উপরে নির্ভর করি, বিশেষ করে হিন্দুরা, যেটা অনেকেই মনেও করে, বিএনপি তো সরাসরি বলে, এই আওয়ামী লীগের যারা আছেন, বিশেষ করে কিছু নেত্রী পর্যায়ের, আমি মনে করি যে ওনরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই কমিউনিটির লোকদের নিয়ে রাজনীতি করেন। এবং প্রতিবারেই আমি দেখেছি, আমার 69 বছর বয়স, আমি নির্বাচনের পরে এই যে খেলাগুলো দেখে দেখে আসছি। আমি সেই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে এখানে স্যার আছেন যারা, মুনতাসির মামুন স্যার, সাংবাদিক মহোদয় এবং সাবেক নির্বাচন কমিশনার মহোদয়, ওনার ভূমিকার জন্য ওনাকে আমি ধন্যবাদ দেই। জোবায়েদ সাহেব, তাকেও ধন্যবাদ দেই। আমার কথা হলো, এর থেকে আমাদের যে উপায়টাকে আমরা কিভাবে এটা থেকে আমরা রেহাই পেতে পারি, এবং এই যে চলছে সংখ্যালঘু বিতরণ চলছে, এটা নিরোধ করার জন্য আপনারা, বিশেষ করে স্যার যে আছেন মুনতাসির মামুন স্যার, সাংবাদিক মহোদয়, প্রত্যক্ষভাবে আমি মনে করি যে আওয়ামী লীগের সাথে, এই সরকারের সাথে চাপ প্রয়োগ করে নাগরিক সমাজ যারা আপনারা আছেন, তারা যদি এটা না করেন তাহলে উপায় নেই। যে আজকে 8%-এ আসছে, এই অনতিবিলম্বে এটা 4%-এ চলে যায়। ধন্যবাদ আপনাকে। এই 8%, 4% যেটা হচ্ছে, অনেকে এটাও বলে থাকেন যে পার্সেন্টেজ কমানো একটা রাজনীতির লক্ষ্য, পার্সেন্টেজ কমালে অনেক দিকে সুবিধা হবে রাজনীতির। শুনে ব্যাপারটা অত সরল না। প্রথম কথা হচ্ছে, আমি মাইনরিটি বা সংখ্যালঘু আমি ব্যবহার করতে চাই না। আমি মনে করছি মুক্তিযুদ্ধের পক্ষে যারাই ভোট দিয়েছেন বা করেন তারা সবাই কিন্তু আক্রান্ত হয়েছেন।
আপনি যদি গত 1 বছরের হিসাব দেখেন, মুসলমান জনগোষ্ঠী কতজন মারা গেছে, হিন্দু সম্প্রদায়ের কতজন মারা গেছে। আবার আক্রমণ হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে, অনেক কিন্তু মুসলমান সম্প্রদায়ের উপরেও কিন্তু যারা ভোট দিয়েছে সেখানে কিন্তু আক্রমণ হয়েছে। আমি তাদেরকে ইনক্লুড করতে চাই, অর্থাৎ তাদেরকে আমি বলতে চাই আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাই আমরা আক্রান্ত হচ্ছি। তবে আমাদের যেহেতু রাজনীতিকরণ একটা রাজনীতির হাতিয়ার হিসেবে সংখ্যালঘুটা আক্রমণ করে তাদেরকে, তার যদি 4% থাকে 5% থাকে, এটা যেন ভোট না দেয় আওয়ামী লীগে, সেই প্রচেষ্টাটা করা হয়। এবং যেহেতু আমাদের মধ্যে এক ধরনের সাম্প্রদায়িকতা কাজ করে, আমি কিন্তু একদম স্বীকার করছি, আমরা যতই উদারতা দেখে একটা পর্যায়ে কিন্তু আমরা সাম্প্রদায়িক দুই পক্ষই। সুতরাং এটা চর্চার ব্যাপার, একটা পারিবারিক চর্চার ব্যাপার, অসাম্প্রদায়িক না, ঠিক আছে। দুটো আরেকটা বলি, কিন্তু আপনি মনে রাখবেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে গয়েশ্বর রায় আছে, নিতাই রায় আছে, তারাও তো আছেন, আরো অনেকে আছে যারা বিএনপি সাপোর্টার, এবং এই বিএনপি জামাত মিলে এই কাজটি করছে, তখন তাদের অবস্থান কি হচ্ছে। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই ধরনের অত্যাচার নিপীড়ন আমরা দেখতে চাই না, এবং আওয়ামী লীগ এবং সরকার যদি এই বিরুদ্ধে ব্যবস্থা না করে, আমরা সবসময় যে প্রতিবাদ করে আসছি সেটা আমরা করে আসব। এবং আমি এখন দাবি জানাবো রেলওয়ে মন্ত্রীর কাছে আপনার রিপোর্টারের পরিপ্রেক্ষিতে, যে সেখানে যে তাজ এক্সপ্রেসকে যে 12টি এন্টারপ্রাইজকে যে এখন তিনি যেন অবিলম্বে বাতিল করে তিনি প্রমাণ করেন যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি মুসলমান হিসেবে আমি এক করব, আমি মোটামুটি এক লোক, আমি ব্যক্তিগতভাবে কিন্তু সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠতা বিশ্বাস করি না। আমার কাছে এভরি সিটিজেন লিভিং ইন বাংলাদেশ ইজ ইকুয়াল, এবং এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমাকে সেটা প্রটেক্ট করতে হবে। সরকারের প্রোটেকশন কাজ হচ্ছে যিনি ক্ষমতা থাকেন না কেন, যারাই থাকেন না কেন সেটাই। আর আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের প্রো-লিবারেশন অ্যান্ড লিবারেশন ফোর্স আমার কাছে বিভাজনের একটা এখন বর্তমান। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি তো সবাই রাজনীতি করতে হবে, রাজনীতির বাংলাদেশের স্বাধীনতা না বিশ্বাস করি তো রাজনীতি করতে পারবেন না। সুতরাং এটা আমার কাছে এই ডিভিশনটা মোর অফ আর্টিফিস দেন অফ রিয়ালিটি। অ্যাকচুয়ালি বাংলাদেশ আমরা প্রো-লিবারেশন বলতে কি বুঝি, আমরা বুঝি যে গণতান্ত্রিক চেতনাবোধ উদ্বুদ্ধ এবং মোটামুটি সাম্প্রদায়িকতা মুক্ত, আরেকটা হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি এবং সমাজতন্ত্র সম্পূর্ণ, সামাজিকভাবে যাতে অসমতা না হয় সেটা, আরেকটা জাতীয়তাবাদ। এগুলো কিন্তু নিয়ে স্লোগান না, এগুলো স্লোগান হিসেবে ব্যবহার করে আমি যে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধের, এটা কিন্তু কথা এবং কাজে আমাকে পরিণত করতে হবে। আর এগুলি আমি অ্যাবিউজ যাতে না করি সেই ব্যবস্থা আমাদের থাকতে হবে। কারণ মুনতাসির মামুন কারেক্টলি বলেছেন, আমি মুনতাসির মামুনকে ব্যক্তিগতভাবে জানি, সে হি প্র্যাকটিস আই এম ফ্রম, কিন্তু এটাকে অ্যাবিউজ করতে দিলে অ্যাবিউজ করতে দেওয়া যাবে না, এটা স্লোগান হিসেবে ব্যবহার। কিন্তু রাজনীতির কারণে তো বারবার অ্যাবিউজ, সেটাই আমরা যখনই এই ধরনের একটা, আমি মানে আই অলসো এগ্রি, আমি যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমি এখানে বসতাম, তো ফ্যাক্টর মিল দ্যাট, সবাই তাই। কিন্তু কথা হলো যে এটা যে মহাদর্শ যেটা বললেন, কিছু লোকের হয়তো কনভিকশন, কিন্তু বেশিরভাগ হলো স্লোগান। এই বিভাজনের কারণে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে আজ পর্যন্ত। একটা যতবার বলা হয়েছে, ওনারাও বলেছেন, আমিও কয়েকটা টক শোতে বলেছি, যে একটা কেন নির্মোহ একটা তদন্ত করা যাচ্ছে না, যে বারবার এই রিপিটেশনটা হচ্ছে। হোয়াট আর দ্য কজেস? আপনি তো কজগুলো বের করার পরে দেন ইউ ক্যান আইডেন্টিফাই পিপল। এটা তো ইজিলি বলা যায় যে অমুকে করেছে তমুকে করেছে, ফাইন, তারাও ইনভলভ ছিল, কিন্তু পিছনে তো আরো অনেকগুলো মোটিভ আছে, যেটা মুনতাসির মামুনও বললেন যে সেখানে অনেকগুলো মোটিভ আছে। আমরা তদন্তটা করছি না কেন? আমরা তদন্ত এমন লোককে দিয়ে করাচ্ছি যে যার উপরে মানুষের ভরসা নেই। তাহলে আমরা একটা জুডিশিয়ারি তদন্তটা এবার করি না কেন, যে এই কয়েকটা জায়গায় কেন হলো, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে ইতিহাস রয়েছে, এমন সময় হয়েছে, এমন না যে শান্তিপূর্ণ সময় দিয়ে হয়েছে, যে ইলেকশনে একটা ভায়োলেন্স হবে, এটা তো অলমোস্ট নোন ফ্যাক্টর ছিল এটা। সেটার জন্য আপনি এত কিছু করলেন, তাহলে আপনি যে ভোটারগুলো আসলো, ভোটারগুলো গেল, তারা বাড়িতে থাকবে, দে উইল নট বি অ্যাট্যাক। আমিও বলি যে মাইনরিটি মেজরিটির কথা বাদ দেন, যারাই ভোট দিতে আসছে, যেই বিশ্বাসী আসুক, তাকে তো আমার প্রোটেকশন দেওয়া দরকার। তাহলে এটা হলো কেন? এটা যদি কোনো যদি কর্মকর্তা বলেন যে আমার কাজ ছিল শুধুমাত্র কাজে, এইগুলো যদি সরকার, যিনিই থাকুন সরকারে, তার প্রধান দায়িত্ব হচ্ছে, যেটা আমি প্রথমে বললাম, স্টেট অ্যান্ড গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে এভরি সিটিজেন শুড বি সিকিউরড, তাকে সিকিউরিটি দেওয়া, এবং এই সিকিউরিটি নিশ্চিত করতে আমাদেরকে আগামীতে এই বিচারহীনতা যে কথা বলছেন মূল কথা সেটা 2000 মানে 1 থেকে 6 এর বিচার হয়নি দেখে
রিপিট করছে। অতীতেও আমরা যে দেখি যে কারণে 90 সালে যখন 1900 ওই যে যুদ্ধাপরাধী বিচার হয় নাই দেখে জামাত এরকম ব্যাপার হয়েছে। এখন যখন বিচার হচ্ছে আমরা প্রতিক্রিয়া দেখা দিচ্ছি। সবগুলোরই প্রশ্ন করেছেন, আমি বিচার করতে হবে যে আমাদের সময় আপনি দর্শক যে প্রশ্ন করেছেন, উনি সম্মানিত বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী শিক্ষক, আমাদের এই ওনার প্রতি সম্মান রেখে শুধু আমি একটা কথা বলবো। আপনি একটা কথা বলছেন সিনিয়র নেতৃবৃন্দ, এটা আমি কোনো পার্টিকে দেব না। বিভিন্ন আমি ধরে নিলাম অ্যাক্রস দ্য ডিভাইড আপনাদেরকে রাজনৈতিক পণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আমি আপনি আমাদেরকে পণ হিসেবে ব্যবহৃত হবেন না, এই বিচার আপনি পণ হিসেবে ব্যবহৃত হবেন না। উইদিন 30 সেকেন্ড লাস্ট কথা বলি, আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি, আমার যে সিকিউরিটি মাইন্ড বলে দি কান্ট্রি উইল বি অ্যাট স্টেক। যে আমরা সেটা চাই না, সেটা থেকে ফিরে আসতে হবে আমাদের। আপনার